ও দিদিমণি, এখনই এইভাবে অসহায় আত্মসমর্পণ করলে হবে? খেলা তো এখনো শুরুই হয়নি। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে যা ঘটলো এবং দিদিমণি যা কাণ্ড কারখানা করলেন সেটা বিশ্লেষণ করলে একটা কথাই বলা যেতে পারে যে তিনি যে হুঙ্কার ছেড়েছিলেন বাংলায় এসআইআর হতে দেবেন না, একটা নামও বাদ দিতে দেবেন না, সেই সব কিছু হচ্ছে না। এসআইআর তিনি কেন, তার ১৪ পুরুষের ক্ষমতা নেই এই বাংলায় হওয়া থেকে আটকানো। এখন একটাই রাস্তা খোলা ছিল, সেটা লোক খেপিয়ে, লোককে ভুল বুঝিয়ে, বিভ্রান্ত করে যদি গন্ডগোল লাগিয়ে প্রসেসটাকে ঘেঁটে দেওয়া যায়। না, সেটারও সম্ভাবনা আপাতত নেই। তাই খুব ভালো করে বুঝে গেছেন, মানে কাগজ এবার দেখাতেই হবে। আর তাই নিজে অংশগ্রহণ করে ফেলেছেন এশিয়ার প্রক্রিয়ায়। আর যখনই এই খবর সামনে এসেছে সেটা বাংলার জনতার কাছে বুমেরাং হয়ে গেছে, সেটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, পড়ে গেছেন আতান্তরে। আর তাই তাই ভোল বদল করতে হচ্ছে। কিন্তু সেইভাবে কি বাংলায় আর খেলাটাকে তিনি আটকাতে পারবেন? এই প্রশ্ন উঠছে। পুরো বিস্তারিত ব্যাখ্যা করব এবং দেখবেন কিভাবে দিদিমণি লেজে গোবরে হচ্ছেন। কিন্তু তার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই। গতকাল প্রতিবেদন করার পর আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে এই যে এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় গণ্ডগোলের ছবি আপনাদের চোখে আসছে, এটা নিয়ে ইলেকশন কমিশনকে কিভাবে জানাবেন, কিভাবে রিপোর্ট করবেন। আমি অলরেডি আমার ফেসবুকে পোস্ট করে দিয়েছি। আপনাদের যদি কোথাও মনে হয় কোনো গণ্ডগোল হচ্ছে, কোনো রাজনৈতিক দল করছে, বিএলওরা ঠিকভাবে কাজ হচ্ছে না, আপনার কোনো অসুবিধা হচ্ছে, ইমিডিয়েটলি ইলেকশন কমিশনকে মেল করুন। কমপ্লেন করার অফিসিয়াল আইডি হচ্ছে complaints@eci.gov.in। আর এটা ছাড়াও আপনারা কিন্তু সরাসরি ফোন করতে পারেন। ফোন নাম্বার হচ্ছে 1800 11 1950। এই নাম্বারে যে কোনো দিন সকাল ৮টা থেকে রাত্রি ৮টা অবধি আপনারা অভিযোগ জানাতে পারেন বা আপনাদের কোয়ারি থাকলে সেই প্রশ্ন করতে পারেন, এবং উইদিন 48 আওয়ার্স, 48 ঘন্টার মধ্যেই সেই সমস্যার কিন্তু সমাধান হবে। যাই হোক, এবার আসি মূল প্রসঙ্গে। যেখান থেকেই শুরু হয়েছে সমস্ত কিছু গণ্ডগোলের জায়গা, দিদিমণি যে এবার একটু হলেও ঘাবড়াতে শুরু করেছেন তার ইঙ্গিত আসছে। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে, যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। কি লিখেছেন সেখানে? গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার রয়েছেন জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন। যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছে, আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলওর কাছ থেকে এনামুরেশন ফর্ম গ্রহণ করেছি। এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। তিনি যখন বলছেন নিশ্চিতভাবে সঠিকভাবেই বলছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে হঠাৎ করে তাকে এই পোস্টটা করতে হলো কেন? ঘাবড়ানি জায়গাটা কোথা থেকে এলো? আসলে যেদিনকে এসআইআর বাংলায় অফিসিয়ালি চালু হলো, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া, সেই 4 নভেম্বর তিনি একটা মিছিল করলেন, হাঁটলেন এবং সেখান থেকে গরমাগরম অনেক কথা তিনি বললেন। কিন্তু তারপর হঠাৎ করে গতকাল একটা খবর ভাইরাল হয়ে যাচ্ছে। আমি সাধারণত কোন সংবাদ মাধ্যম থেকে পেপার কাটিংটা আপনাদের দেখাচ্ছি সেই সংবাদ মাধ্যমের নামটা দেখিয়ে দিই, কিন্তু এখানে আপনাদের বেশ পরপর কয়েকটা আমি সংবাদ মাধ্যমের কাটিং দেখাবো, কিন্তু তাদের নামটা দেখাচ্ছি না। কেন নামটা দেখাচ্ছি না সেটার ব্যাখ্যাটা একটু পরে দেখাবো। কিন্তু যদি এই খবরের পরিপ্রেক্ষিতে, এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কোনো তোলামূলের মনে হয় যে আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করবেন, আমাকে আইনি জটে জ্বালাবেন, তখন তখন তাদের কাছে সেই প্রমাণ দেওয়ার সমস্ত তথ্য প্রমাণ হাতে আছে। আমি তৈরি। আগেরবারও যেরকম পারেননি, আগের যতবার করেছেন ঘেঁটেছেন, এবারও ঘাঁটবেন। যাই হোক, এবার পরপর আপনাদের দেখায় বিভিন্ন সংবাদ মাধ্যমের কাটিং। মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, কালীঘাটের বাড়িতে এনামুরেশন ফর্ম পৌঁছলেন আধিকারিক। একটি সংবাদ মাধ্যমের গতকালের খবর এটা। আরেকটি সংবাদ মাধ্যম, কালীঘাটে পৌঁছলেন বিএলও, মমতা ব্যানার্জির এসআইআর মিছিল করার 24 ঘন্টার মধ্যেই মমতার বাড়িতে গেল এসআইআরের ফর্ম। আরেকটা সংবাদ মাধ্যম। আচ্ছা, আরেকটি সংবাদ মাধ্যম তারা সংবাদটি প্রকাশ করেছিল, সেই কাটিংও আমার কাছে আছে কিন্তু দেখাচ্ছি না। বর্তমানে সেই লিঙ্কে গেলে 404 পেজ নট ফাউন্ড, এতখানি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে সেই জায়গা থেকে খবরটিকেই উড়িয়ে দিতে হয়েছে, ডিলিট করে দিতে হয়েছে। এবার ভেবে দেখুন, বাংলার এই এগিয়ে থাকা, এগিয়ে রাখা সংবাদ মাধ্যম, যাদেরকে না পড়লে নাকি পিছিয়ে পড়তে হয়, তারা ঠিক কতখানি নিউট্রালি সংবাদ পরিবহন করছে।
একটা সংবাদ যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, যার সত্যতা আছে বলেই বোঝা যাচ্ছে, সেই জায়গাটা সামান্য একটা সোশ্যাল মিডিয়া পোস্ট তাতেই হরিকম্প এবং পোস্টগুলো কি উড়িয়ে দিতে হচ্ছে। এবং এই সংবাদ মাধ্যম যখন গাল ভরা বিবৃতি দিয়ে আপনাদের বিভিন্ন ইস্যু বোঝাতে আসে, সেখানে কতখানি নিরপেক্ষতা থাকে আপনারাই বিচার করে দেখবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি এই সমস্ত কিছুকে মেনে নিলাম, যারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করছে, ভুল তথ্য পরিবেশন করেছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে, নিশ্চিতভাবে এখানে বিজেপির হাতটা থাকতে পারে বা অন্য কেউ দুষ্টু লোকও করে থাকতে পারে। কিন্তু একটি সংবাদ মাধ্যমের প্রচারিত খবর এখনও আমার বোধগম্য হচ্ছে না। সংবাদ মাধ্যমটির নাম জাগো বাংলা, যেখানে পরিষ্কার জলজল করছে হেডলাইন এবং সেখানে মুখ্যমন্ত্রীর ছবিও দেওয়া রয়েছে। হেডলাইনে লেখা রয়েছে বিএলওর হাত থেকে ফর্ম নিলেন ভোটার মুখ্যমন্ত্রী। তাহলে জাগো বাংলা কেন অপপ্রচার করছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? জাগো বাংলা কেন উদ্দেশ্য প্রণোদিত খবর প্রচারিত করছে? তাহলে এর পিছনেও কী রহস্য আছে একটু খুঁজে দেখার দরকার আছে তো, নাকি এটাই সত্যি? আর সেই সত্যিটা সামনে আসতে রীতিমতো ঘাবড়ে গেছেন। যে প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে, বাংলার জনমানসে শুরু হয়ে গেছে, সেই জায়গা থেকে মাননীয়া বুঝতে পেরে গেছেন যে ব্যাপারটা বুমেরাং হয়ে গেছে। আর সেই জন্য তার সোশ্যাল মিডিয়ায় ওই বিবৃতি, সেই জন্য কোথাও থেকে একটা চাপের রাজনীতি শুরু হয়েছে, যে কারণে এই প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমরা ভীত সন্ত্রস্ত হয়ে সংবাদটাই ডিলিট করে দিতে বাধ্য হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। আসলে যেটা ঘটনা জানা যাচ্ছে যে সেটা এই যে বিএলও যিনি আছেন, অমিত কুমার মিত্র বলে তার নামটা জানা যাচ্ছে, তিনি যখন ওই পাড়ায় যাচ্ছেন তখন তাকে ওখানে যে একদম কার্যত দুর্গ করে রাখা পুলিশ বাহিনী, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনী, তারা আটকে দেন যে আপনি কোথায় যাচ্ছেন। তিনি বলেন যে তিনি 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যাচ্ছেন, যেটা মুখ্যমন্ত্রীর অ্যাড্রেস। তো তখন বলা হয় যে না, যাওয়া যাবে না। কিসের জন্য যাচ্ছেন? বলে এশায়ারের জন্য যাচ্ছে, আমি তো এখানকার বিএলও। আটকে দেওয়া হয় নাকি? কিন্তু অমিতবাবু অকুতোভয় থাকেন এবং বলেন যে না, এটা আমার দায়িত্ব। হতে পারেন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু ভোটার তালিকা অনুযায়ী এই জায়গাকার তিনি একজন ভোটার। সুতরাং বিএলও হিসেবে আমার কাজ তার বাড়িতে এসআইআর ফর্ম পৌঁছে দেওয়া এবং যখন ফিল আপ করবেন তখন সেটাকে কালেক্ট করে নিয়ে নেওয়া। এরপরও তাকে নাকি আটকানোর অনেক চেষ্টা করা হয়, কিন্তু কোনো পরিস্থিতিতেই তিনি যখন তার দায়িত্ব থেকে চ্যুত হননি, তিনি কিছুতেই মানতে চাননি যে এটা যারা আধিকারিক রয়েছেন তাদের হাতে দিয়ে দিতে হবে বা টেবিলে দিয়ে দিতে হবে, যে ভোটার সেই ভোটারের হাতে বা তার আত্মীয়ের হাতে দিয়ে দেবো, এরকম কথা তিনি বলার পর শেষ পর্যন্ত নাকি খোদ মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে সেটা কালেক্ট করেন। এটাই ছিল খবর। আবারও বলছি, সেই সময় তো আমি উপস্থিত ছিলাম না, সুতরাং আমি জানি না সত্যাসত্য কী, এবং সেই জায়গাটাই প্রচারিত হয়েছিল। তো এসআইআর প্রক্রিয়া হচ্ছে, সেখানে ফর্ম গেছে, ফর্ম তিনি কালেক্ট করেছেন, নিজের হাতেই কালেক্ট করেছেন, তাতে তো অসুবিধা হওয়ার কিছু নেই। তাতে এরকম বিবৃতি কেন দেওয়ার হচ্ছে? এখানে বলছেন যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না। দেখুন, কেউ বলেনি, এই সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট আমি প্রত্যেকটি পড়েছি, কেউ দাবি করেনি যে তিনি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছেন। তার হাতে ফর্মটা গেছে এবং একটি জিনিস তিনি দেখুন যে পরিষ্কারভাবে বলেছে তিনি ফর্ম নেননি, এসআইআর জন্য ফর্ম তিনি তোলেননি, এই কথা কিন্তু কোথাও লিখছেন না মুখ্যমন্ত্রী। তিনি নিজে হাতে না নিন, তার কথাই যদি সত্যি আমি ধরে নিই, তার বাড়িতে ফর্ম পৌঁছে গেছে এবং সেটা তার কাছে পৌঁছে গেছে, সেই কথা কিন্তু তিনি মেনে নিচ্ছেন। অর্থাৎ তিনি এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। তিনি তো রিজেক্ট করতে পারতেন যে না, আমি ফর্ম তুলব না, কাগজ আমরা দেখাবো না, বড় বড় সব কথা ছিল না, কোথায় গেল কাগজ? তো শেষ পর্যন্ত দেখাতে হবে। এবার আপনি বলবেন 2002-এর তালিকায় থাকলে কাগজ কোথায় দেখাতে হচ্ছে? আরে আপনি কাগজ না দেখান, আপনি 2002-এর যে রেফারেন্সটা দিচ্ছেন সেটাও তো কাগজ দেখে, সেটাও তো আপনার 2002-এর ভোটার তালিকায় নাম রয়েছে সেটা দেখে, এবং সেটা যে সত্যি ইনফরমেশান দিচ্ছেন সেটা তো ইলেকশন কমিশন শেষ পর্যন্ত ভেরিফাই করবে সেই কাগজ দেখেই। সুতরাং কাগজ দেখাতে হবে, সবাইকেই দেখাতে হবে, কেননা ভারতীয় সংবিধান এবং সেই সংবিধান মেনে চলা হওয়া কাজ সেটাই কিন্তু দাবি করছে। সুতরাং কারে পড়ে এবার ভারে জল খেতে হচ্ছে। কিছুতেই আটকানো যাবে না এসআইআর, এবং যেটাকে তিনি নিয়ে এত প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করেছিলেন সেটা বুমেরাং হচ্ছে, পরিষ্কার নেগেটিভ ন্যারেটিভ তৈরি হয়ে যাচ্ছে। তাই কি তড়িঘড়ি এই খবর দিচ্ছেন, যেখানে লাস্ট লাইনে বলছেন যে এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। জাগো বাংলাও সেই উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার করে ফেলল।
তো যাই হোক, তিনি না হয় নিজে নেননি, কিন্তু আমি কয়েকটা ছবি পরপর আপনাদের দেখাচ্ছি, চিনতে পারেন কিনা দেখুন তো। চিনতে পারছেন এনাকে চিনতে পারছেন তো? ইলেকশন কমিশনের যে ফেসবুক পেজ আছে অফিসিয়াল পশ্চিমবঙ্গের জন্য, সেইখান থেকে নেওয়া ছবি, কোনো এআই জেনারেটেড নয়। আরও কিছু ছবি দেখাচ্ছি, চিনতে পারছেন এই ভদ্রলোককে? ওই সবুজ হলুদ সাদার মিক্সের যিনি টি শার্ট পরে আছেন, হাতে কি নিয়ে আছেন, কাগজ দেখাচ্ছেন। আরেকটা ছবি দেখুন, চিনতে পারছেন এই ভদ্রমহিলাকে? সবুজ শাড়ি পরে যিনি রয়েছেন, কাগজ তিনি দেখাচ্ছেন। এরপর আরেকটা ছবি দেখায়, ওই সাদা কালো টি শার্ট পরা ভদ্রলোককে, প্রৌঢ় ভদ্রলোককে চিনতে পারছেন? কারা এরা? বলেছিল কাগজ আমরা কেউ দেখাবো না, এখন সবাই কিন্তু কাগজ দেখাচ্ছে, এসআইআর ফর্ম নিচ্ছে। অর্থাৎ বার্তাটা কিন্তু খুব ক্লিয়ার, এসআইআর প্রক্রিয়াকে ঘেঁটে দেওয়ার চেষ্টা অনেক হয়েছে, অনেকভাবে হবে, এবং সেই চেষ্টা অব্যাহত প্রয়াস। কিন্তু ইলেকশন কমিশন এই কাজটা সুষ্ঠুভাবে করবে, অনেক বাধা বিপত্তি আসবে, সেটাকে কিভাবে ট্যাকেল করতে হয় তারা জানে, এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে এসআইআর হবে, সেটাকে আটকাবার কোনো জায়গা নেই। তাই এসআইআর হবে, এবং সেই এসআইআরে আমাদের সকলকে পার্টিসিপেট করতে হবে, ইউনাইটেড হয়ে হাতে হাত ধরে নির্বাচন কমিশনের পাশে থেকে সেটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। আর তাহলেই এই বাংলাতে যেসব রোহিঙ্গা বাংলাদেশিরা ঢুকে আছে, যেসব মৃত ভোটার, যেসব ফেক ভোটার, অস্তিত্বহীন ভোটার, ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি দিয়ে বিভিন্ন জায়গার ডেমোগ্রাফি চেঞ্জ করা হয়েছে, এবং সেই চেঞ্জ হয়ে যাওয়া ডেমোগ্রাফির মাধ্যমে জিতে মানুষ আমাদের পাশে আছে, এই বুকনি ঝাড়া হচ্ছে, সেই সমস্ত দিন কিন্তু ক্রমশ শেষ হয়ে আসছে। আর সেই জন্য মুখ্যমন্ত্রীর পরিবারেও বিএলও যাচ্ছে, সেখানেও এসআইআর ফর্ম পৌঁছচ্ছে, এবং সেই ফর্মটা শেষ পর্যন্ত গ্রহণ করতে হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার পরিবারকে। তাহলে যদি মুখ্যমন্ত্রীকেই সেটা গ্রহণ করতে হয়, তার পরিবারকে গ্রহণ করতে হয়, আপনি কেন পিছিয়ে থাকবেন? কারোর অপপ্রচারে পা দেবেন না, ইলেকশন কমিশনের কথা শুনুন, সেই অনুযায়ী এসআইআরে আপনারা অংশগ্রহণ করুন। এবার একটা শেষ কথা বলে আমি শেষ করব, যেখানে তিনি বলছেন আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না। খুব ভালো কথা, করবেন না যতক্ষণ পর্যন্ত না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছে। বেশ, খুব ভালো কথা। তাহলে আমরা যদি দেখি যে বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করেনি, যে ডেডলাইনটা দেওয়া আছে ওই 9 ডিসেম্বর অবধি বোধহয় আছে, 4 ডিসেম্বর অবধি আছে, তো তাহলে আপনি ফর্ম পূরণ করছেন না তো? আপনি কথা দিয়ে দিয়েছেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে, বেশ, করবেন না, খুব ভালো কথা। আপনার নামটি ভোটার লিস্ট থেকে কাটা যাবে, এবং ভোটার লিস্ট থেকে যদি কাটা যায়, আগামী নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সেটাই যদি আপনার মানে মনোরথ হয়, অর্থাৎ আলটিমেটলি আমি এরকম একটা বিদ্রোহী মনোভাব দেখাচ্ছি, নিজের ইমেজ তৈরি করছি, কিন্তু নির্বাচনে দাঁড়ালেই হারতে হবে, সেই ভয় থেকে কি কোথাও আপনি নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না? সেই জন্য এই জায়গাটা নিচ্ছেন। কেননা ফর্ম তো সবাই ফিল আপ করবে না। এই রাজারহাট, নিউ টাউন বা বিভিন্ন জায়গায় যেখানে কোটি 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 সব কিলবিল করছিল বাংলাদেশি রোহিঙ্গা বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল, সেই সব তো একের পর এক খালি হয়ে যাচ্ছে। শিয়ালদা স্টেশনের ভিড় কালকে আপনাদের দেখিয়েছি, কীভাবে পিলপিল করে পালাচ্ছে। তো তাদের বাড়িতে গিয়ে তো বিএলওরা আর তাদেরকে খুঁজে পাবেন না, তারা তো আর ফর্ম ফিল আপ করতে পারবেন না। তাহলে তাদের যদি ফর্ম পূরণ না হয়, গোটা বাংলার প্রতিটি মানুষের ফর্ম পূরণ হবে না। যদি সত্যিই সেরকম ঘটনা হয়, শেষ পর্যন্ত ফর্ম পূরণ করছেন না, তাহলে কি পলায়নের ইঙ্গিতটা আসছে? আর সেই কারণেই আমি এই প্রশ্নটা দিয়ে শুরু করলাম, যে অসহায় আত্মসমর্পণের ইঙ্গিত দিচ্ছেন। কি মনে হচ্ছে আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।